আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে খোঁজ খবর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন দেশের অন্যতম খ্যাতিমান মানুষ, রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরত আখতারুজ্জামান রঞ্জন। রঞ্জন ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমাদের দর্শকদের পক্ষ থেকে। আমাদের দর্শকদের আহ তাদের চিন্তার খোরাক আপনার আলোচনা থেকে পাওয়া যায় এবং বিশেষ করে সমসাময়িক যে স্পর্শকাতর বিষয়গুলো থেকে আপনার খোলামেলা স্পষ্ট আলোচনা নিশ্চয়ই দর্শকদের অনেক কিছু বুঝতে সহায়তা করে। আমরা নিশ্চয়ই আজকে একটি স্পর্শকাতর ইস্যুতে আলোচনা করব। তার আগে আমি একটু জানিয়ে নিই, আপনি জানেন যে স্মরণকালের অন্যতম ভয়াবহ, প্রাণনাশের দিক থেকে না হলেও ক্ষয়ক্ষতির দিক থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের খবর আসছে। ক্ষয়ক্ষতি হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের দীর্ঘ সময় ফ্লাইট বন্ধ ছিল। আমি এই টক শো শুরুর আগ মুহূর্তে যেটুকু আমি জানতে পারলাম যে খুব দ্রুতই অল্প সময়ের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে। বিশেষ করে আমি আপনার সঙ্গে শো শুরু করার, এই লাইভে শো শুরু করার 1 মিনিট আগে চট্টগ্রাম এয়ারপোর্টে আমার একজন স্বজন, তিনি থাইল্যান্ড থেকে এসে আটকে ছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, তিনি ফ্লাইটে উঠছেন, ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে ফ্লাইট ঢাকায় ফ্লাই করবে। সুতরাং আমরা আশা করছি এই দিক থেকে হয়তো বিমানবন্দর খুব দ্রুত চালু হচ্ছে। উপদেষ্টার বক্তব্য আমি দেখলাম পত্রপত্রিকা এসেছে, তিনি বলছেন যত দ্রুত সম্ভব চালু করা যাবে, এটা একটা দিক। তবে এই যে আগুন, এই আগুন গত 1 সপ্তাহ ধরে আমি আমার দিক থেকে আমার দর্শকদেরকে আমি আলোচনা করেছিলাম যে কোথায় যেন মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে রূপনগরে আগুন লাগলো, প্রথম 16টি প্রাণ গেল, চট্টগ্রামে 9 তলা একটি বিল্ডিং এ আগুন লাগলো, তারপর ইভিজেটে ভয়াবহ আগুনে একটি বিশাল কারখানা পুড়ে ছাই। এবার বিমানবন্দরে আগুন লাগার পর আমার গোডাউনের যা অবস্থা ছিল, যেখানে মানে পুরো ছাই হওয়ার পরে আগুন হয়তো স্বেচ্ছায় নিবার পরে 36টা ইউনিট কাজ করেছে। আর সারা দিন নিউজ পেপার, নিউজ পোর্টাল আপনি চোখ রাখলে খবরের পর খবর, ঢাকায় অনশন হচ্ছে, ঢাকার বাইরে ওই যারা বৈষম্য বিরোধী ব্যানারে আছে, কিছু জুলাই যোদ্ধার ব্যানারে, তাদের আন্দোলন চলছে। মানে সারা দেশে একটা অস্থিরতার বিষয়ে শিক্ষকরা ভোকা মিছিলের ঘোষণা দিয়েছেন আগামী দিন। এরকম নানান রকম অস্থিরতার পরিপ্রেক্ষিতে আমরা এই আগুনের বিষয়টি অনেক সময়, আপনি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীতে দীর্ঘদিন ছিলেন, আপনারা নিশ্চয়ই সবকিছু টাচ করেন, মানুষের মনে একটা প্রশ্ন যে এত আগুন হঠাৎ করে কোত্থেকে, কি অন্য কোনো অঘটন না তো? সরকার বলছে প্রতিটি ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে বিবৃতি দিয়েছেন যে নিরাপত্তার ঘাটতি আছে কিনা, নিরাপত্তার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। আমি এই দিকটি 21শে অক্টোবর, আগামীকাল থেকে হাইকোর্ট খুলছে প্রায় 1.5 মাসের বিরতির পর। 21শে অক্টোবর বাংলাদেশে অন্যতম একটি রায়ের দিকে সারা দেশ তাকিয়ে থাকবে, তত্ত্বাবধায়ক সরকারের রায়। 22 তারিখ যে 25 সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তাদেরকে হাজির হওয়ার একটা তারিখ আছে। তাদের মধ্যে 15 জন বর্তমানে কর্মরত সেনা সদস্য। অনেকে বলছেন সেনাবাহিনীকে বিভ্রান্ত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে যে যেন দূরত্ব তৈরি না হয়। এই সার্বিক বিষয়ে আপনার মতামত কামনা করছি, মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম আপনাকে। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। বক্তব্যের মাঝখানে ইন্টারফিয়ার করতে চাই না, শুধু শুধু একটা, যেহেতু আমার সেনাবাহিনী নিয়ে জানার আগ্রহ আছে, একটা মন্তব্য দিয়ে আমি আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। দেশ শাসনের নামে ইউনূস দেশকে অচল করে দিয়েছে। পুলিশ দেশের সম্পদ বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এক দেশকে পঙ্গু করে চলে যাবে। বেশ কিছু কমেন্ট অলরেডি চলে এসেছে, তার মধ্যে এই কমেন্টটা দিয়ে আমি আপনাকে ফ্লোর দিচ্ছি, মেজর আখতারুজ্জামান রঞ্জন। দুঃখিত। জি, আমরা তো বক্তব্য শুরু করলাম। বারবার আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনার সবাই এখন নিরাপত্তা নিয়ে কথা বলতেছেন। সরকার দিতে পারছে না। এতকাল জননেতা তারেক রহমান সাহেব বলে আসছে সরকার ব্যর্থ হতে দিবেন না। এতকাল সেনাবাহিনী তার পিছনে কাজ করেছে, এখনো সেনাবাহিনী কাজ করছে। আমার মনে হয় আগামীতে সেনাবাহিনী কাজ করবে। আপনি আগুনের যে বিষয়গুলো বলেছেন, এই আগুনগুলো লাগার কতগুলো ভালনারেবল জায়গা দেখেন। ইপিজেটে আগুন লাগার কথা না, কারণ সেখানে সকল কিছু নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা এবং আগুন নির্বাপনের জন্য ব্যবস্থা নিয়েই ফ্যাক্টরি আইনটা তৈরি করা হয়েছে। ফ্যাক্টরি যখন একটা ফ্যাক্টরি নিয়ম মোতাবেক, আইন মোতাবেক লাইসেন্স পায়, তখন তাকে ওখানে আগুন লাগতে নিশ্চয়তা দিয়ে লাইসেন্সটা পায়।
কাজে ইপি যেটা আগুন লেগেছে সেটা যে সাবোটে, সেটা যে লাগানো হয়েছে এটা তো পরিষ্কার। কারণ ওখানকার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় তো লাইসেন্সই পাইতে পারে না সে, যদি সেখানে আগুন লাগা ন্যূনতম সম্ভাবনা থাকে। সেখানে আগুন লাগলো, লাগার পরে সমস্ত ফ্লোর গুলো সব পুড়ে গেল, তার মানে তো ওখানে দেখা যাবে, পরে পাওয়া যাবে হয়তো গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। এমন ভাবে পুরানো হয়েছে যে সেই গান পাউডারের তাও না পাওয়া যায়। মিরপুরটা কি দেখেন, আগে পুরন ঢাকায় বিভিন্ন কেমিক্যালসের গোডাউন গুলো তৈরি হয়েছিল, সেখানে গোডাউন গুলো থাকতো অনেক বড় বড় বাড়ির নিচে। এখন এই মিরপুর এলাকাতে, রূপনগর এলাকাতে অনেক ছোট ছোট বাড়ি আছে, অনেক মানে হালকা বাড়ি ঘর আছে, 2 তলা 3 তলা 4 তলা বাড়ি ঘর আছে, যেখানে সহজে বিভিন্ন রাসায়নিক দ্রব্য রাখা যায়। এখানে একটা আগুন লাগিয়েছেন এবং আগুন লাগিয়ে এখানেও একটা বিশাল একটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মানুষ মারা গেছে তাতে আমাদের হাজারে আমরা ভোজ করেছি, যদি মানুষ 16 জন মারা গেছে সেদিন কিন্তু আমরা মহা সমারোহে ফরেন সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে আমরা ভোজ করেছি সেদিন। আজকে বিমানবন্দর লেগেছে, আপনি দেখেন বিমানবন্দরের কার্গোতে লাগলো আগুনটা। কার্গোতে কেন লাগলো এটা তো বুঝতে হবে। আমরা অনেক তথ্য আমাদের কাছে আমরা জানি না, কিন্তু কতগুলো আলামত আমরা বুঝি। আপনি দেখেন আমাদের সপ্তাহখানেক আগে আমরা কক্সবাজার, গতকাল না পরশু দিনে আমরা আমরা সনদ পেয়েছি কক্সবাজারে আন্তর্জাতিক বিমান নামতে পারবে, আমরা পেয়েছি। আবার আমরা সপ্তাহখানেক আগে সনদ পেয়েছি যে ঢাকা কার্গোটা আন্তর্জাতিক পর্যায়ের নিরাপদ পর্যায়ের সনদ পেয়েছি। তাহলে এই দুইটা কাজের মধ্যে একটা স্ববিরোধী কাজ আছে। যদি কক্সবাজার আন্তর্জাতিক বন্দর হিসাবে চালু হয় তাহলে সেনা সদস্যদের নিয়ে কি ঘটতে পারে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান। পূর্ণিয়া আক্তার। সরাসরি যাবে কক্সবাজারে, আন্তর্জাতিক ফ্লাইটে সরাসরি কারা যাবে? কক্সবাজারে নিশ্চয়ই কোনো বাংলাদেশিরা আন্তর্জাতিক ফ্লাইটে এখান থেকে থাইল্যান্ডে গিয়ে, ব্যাংককে গিয়ে বা কলকাতায় গিয়ে, দিল্লিতে গিয়ে কক্সবাজার যাবে না, ওয়াশিংটনে গিয়ে বা লন্ডনে গিয়ে কক্সবাজার যাবে না। তাহলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরের থেকে কেউ না কেউ আসবে। তারা যখন আসবে তখন তারা তো লাগেজ পত্র নিয়ে আসবে। একটা বড় এয়ার প্লেন যখন আসবে তখন তার তো, আপনি জানেন যে একটা বড় 90 টন মালের মধ্যে মানুষ টানুষ মিলিয়ে সবকিছু মিলিয়ে 10-15 টন হয়, আর বাকিগুলো সব কার্গো হয়, কমার্শিয়াল প্লেন গুলো তো হয়। কক্সবাজারে যদি সেখানে প্লেনটা যায় তাহলে সেই প্লেন গুলোতে তো কার্গো যেতে হবে, কার্গো ছাড়া তো বিমান গেলে ওখানে বিমান তো অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। ঢাকায় যদি এটা আন্তর্জাতিক মানে কার্গো স্টেশন থাকে তাহলে বাইরে কার্গো এখানে আসবে, এখান থেকে কার্গো বাইরে বিদেশে যাবে, তাহলে কক্সবাজার বিমানবন্দরটা কি করে চলবে? সেখানে আন্তর্জাতিকভাবে কারা আসবে? রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতার নামে যদি কেউ কিছু আনতে চায় তাহলে ঢাকার থেকে নামাইয়া ওখানে নিয়ে গেলে তো দেখবে সবাই মানুষে। এবং ঢাকা থেকে যদি বিভিন্ন সাদা চামড়া মানুষেরা, ইউরোপিয়ানরা, অন্যরা, কেউ আমেরিকানরা এখানে নেমে যদি আবার কক্সবাজারে যায় মানুষ দেখবে, আপনাদের মিডিয়ার চোখের সামনে পড়বে। কিন্তু কক্সবাজারে যে কোন ফ্লাইট রাতে কখন আসবে যাবে, সেখানে কারা নামবে কারা যাবে, এটা তো দেখাটা কঠিন হতে পারে। আমি মনে করি যারা আমার মতো যারা দর্শক আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন। আমি রাজু মিয়া কমেন্ট করেছেন জয় বাংলা। তারপর একটা আইডি থেকে আমাদের এখানে কমেন্ট আছে, পান্না ভাইয়ের আপডেট জানতে চাই। মঞ্জুর আলম পান্নার আপডেট জানতে চান আপনারা নিশ্চয়ই। আমরা এর পর্যন্ত যা জানার আপনাদেরকে জানিয়েছি যে উচ্চ আদালতের দিকে তার পরিবার তাকিয়ে আছে। উচ্চ আদালত আগামীকাল খুলছে, নিশ্চয়ই তারা তার পরিবার চেষ্টা করবেন আদালত খোলার পর তার জামিন আবেদন করার। শেষ পর্যন্ত এইটুকুই আপডেট আছে। এর আগে আমি জানিয়েছি আদালত যেহেতু বন্ধ ছিল আর বিশেষ কিছু করার ছিল না, নিম্ন আদালতে তার জামিন নামঞ্জুর হয়েছে, এটা আপনারা জানেন। ফলে সবারই প্রত্যাশা মঞ্জুর আলম পান্নার যারা শুভানুধ্যায়ী দর্শক তারা সহ আমরা যারা তাকে সবসময় পেয়েছি গত কিছুদিনের মধ্যে, আমরা সবাই চাই তার মুক্তি হোক। কারণ এরকম একটি সিলি বিষয় একজন সাংবাদিক এতদিন জেলে আটকে থাকবেন এটা কারো কাছে কাম্য নয়। সুৎখুর দেশে একটা হজবরল বাজিয়ে কোনো নির্বাচন দিবে না, সেটা আরেকটা আইডি থেকে একটা কমেন্ট এসছে।
আমরা এর বাইরে আরো বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ভাইজানের কাছে আমার প্রথম দেশ কোন দিকে যাচ্ছে, আমেরিকার দিকে নাকি আফ্রিকার দিকে? আচ্ছা, তারপর আরো একজন কমেন্ট করেছেন, তিনি বলছেন যে বাংলাদেশের সবাইকে কিস্তির আওতায় এনে আবার নোবেল পুরস্কার চাইবে। দর্শক মেজর আখতারুজ্জামান রঞ্জন নিশ্চয়ই ফিরছেন, আমরা জানি তার এখানে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। এক ভদ্রলোক, ভদ্র মহিলা আইডির নাম দেখে তা মনে হয় ফারজানা লামিয়া, ধৈর্যের সঙ্গে তিনি পরে লিখেছেন দালাল, তার আগে তিনি লিখেছেন যে তুই ডট ডট ডট, উচ্চারণ করতে পারলাম না, একজন ভদ্র মহিলা যে ভাষা উচ্চারণ করেছেন, আমি জানি না বর্তমান জেনজি কিনা, যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে যে ভাষায় গালি দিয়েছিল, তারপর আবার স্ত্রী ঘরে গেল চাঁদাবাজির অভিযোগে, তেমন কিনা এই লামিয়া আপু, আমি জানি, গ্রেফতার করা হোক। আমি খুবই সাধুবাদ জানাই। আসছেন মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার মেজর আখতারুজ্জামান রঞ্জনের মূল্যবান বিশ্লেষণ শুনছিলেন। আক্তার ভাই, আপনার নেটওয়ার্ক বেশ কয়েকদিন ধরেই ঝামেলা করছে, আমরা অপেক্ষায় আছি আপনার জন্য, প্লিজ। সরি ছিল না। যাই হোক, এখন আমার মতো লোকেরা যারা সবকিছু আচ্ছা, ফারজানা লামিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আনন্দিত হন যে হ্যাঁ, আমি যদি কোনো জি, আক্তার ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। এখন আমি কথা বলবো, কথা শুনতে পাচ্ছ আমাকে? জি জি, শিওর শিওর, আমরা আপনার অপেক্ষায় আছি। শোনা যাচ্ছে? দর্শকদের কমেন্টে সময় কাটাচ্ছিলাম। একজন আমার খুব ধৈর্যের সাথে কমেন্ট করে আমার দেখতে চাইছিলেন, তো সেজন্য তাকে একটু তার সঙ্গে কথা বললাম। ওকে, জি প্লিজ প্লিজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই আগুনগুলোর পিছনে অবশ্যই কারণ আছে। এটা হঠাৎ করে আগুনগুলো হয় নাই, অযথা হয় নাই। এগুলাকে একটা পরিকল্পিত, মানে কি বলে এটাকে, অত্যন্ত মানে প্ল্যান করে, মানে ডিজাইন করে করা হয়েছে, করা হচ্ছে, এবং এর পিছনে অনেক কারণ আছে। কাজে এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। সুষ্ঠু তদন্ত যদি হয়, তো আমাদের সাথে সুষ্ঠু তদন্ত হয় না, আমাদের সাথে দায়িত্ব নেয় না। তবে আমি গতকালকে একটা আলোচনায় বলেছিলাম যে আসলে গতকালকেই কিন্তু এই সরকারের শেষ ঘন্টা বেজে গেছে। এই সরকারের আর টিকে থাকার, কন্টিনিউ করার সুযোগ নাই। এই সরকারের অধীনে এখন নির্বাচনও হবে না। মানে ডক্টর ইউনূস সাহেবের অধীনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন আসতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে যে এর কাছে তো কেউ আশা করে পারে। কে কি আশা করতে পারে? আপনি গতকালকে ঢাকা শেরেবাংলা নগরে গৌরব করার মতো যা কিছু অর্জন সবকিছু আওয়ামী লীগ সরকার করেছে। আচ্ছা, কমেন্ট করেছেন আহমেদুল্লাহ নামে একজন, সব সরকারের আমলে দুর্নীতি, অপরাধ, অন্যায় হয়েছে, কিন্তু বাংলাদেশের যত গৌরব করার মতো যা কিছু অর্জন সবকিছু আওয়ামী লীগ সরকার সময় করেছে। আমি একটু মন্তব্য করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু দর্শকের বক্তব্য এবং মেজর আখতারুজ্জামান রঞ্জন এখানে, একটু জিনিস নিশ্চয়ই আপনাদেরকে ভাবতে হবে, যার যার অন্যায় এবং অপরাধ ভাবা উচিত, ভুল ত্রুটি অন্তত ভাবা উচিত। আওয়ামী লীগ সরকারের সময় আমি সবসময় নির্দ্বিধায় বলি, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যেভাবে টাকা বের হয়ে গেছে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ এই দলের সাথে এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িত, এবং তার কন্যা দায়িত্বে ছিলেন। এবং আরো আরো অনেকগুলো অনাকাঙ্ক্ষিত বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে 18 এবং 24-এর নির্বাচন। এই দুটি নির্বাচন নিয়ে অনেকেরই আপত্তি আছে এবং সারা পৃথিবী দেখেছে, ফলে কিছু কিছু নিশ্চয়ই স্বীকার করা উচিত। ডাক্তার ভাই, জি। কাজে আমি যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস সাহেব প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। দেখেন গতকাল এই যে অনুষ্ঠান স্থলে প্রকাশ্যে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিল, তারা ওখানে গিয়ে আসনে গ্রহণ করে ফেলেছিল, বসেছিল। তারা যে কাজটি করেছে এটাকে আমি সমর্থন করছি না, কিন্তু তারা তো প্রতিবাদ করতেই পারে, তাদের প্রতিবাদের কারণে তারা গিয়ে সেখানে বসে গেছিল। আপনি তাদের উপরে কেন লাঠিচার্জ করতে হলো? তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনার পার্থক্যটা কোথায় হলো? আপনার জায়গাটা আপনি পরিষ্কার করার জন্য লাঠিচার্জ করতেছেন, শেখ হাসিনা হয়তো গুলি করেছে, আপনিও হয়তো, যদি ওরা চলে না যেত, যদি উঠে না যেত, হয়তো আপনিও গুলি করতেন, আপনিও খালি গুলি করে হয়তো জায়গাটা খালি করতেন, এবং সেভাবে লোকদেরকে সরাই দিয়ে আপনারা এসে করলেন। তাতে কি হলো? এবং আপনি কালকেও দেখলাম যে আপনার এই অনুষ্ঠানের ওই যে দুপুরবেলা দেখলাম যে ওই মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেব সিভিল কাপড়ে পাঞ্জাবি পরে আলী রিয়াজের পিছনে দাঁড়িয়ে আছে।
আলী রিয়াজ ঘোষণা দিচ্ছে সংশোধনী পরিবর্তন করছে এবং জনগণকে জায়গাটা স্থান পরিত্রাণ করতে বলছে, সেখানে পুলিশের কমিশনারের কি কাজ ছিল? তার মানে কি আরেকটা বেনজির আপনি বানাতে চান? তার মানে কি আরেকটা জেনারেল হাসান জিয়াউল হাসান বানাতে চান, যারা হেফাজত ইসলামের সময় ঢাকা শহরে আমার এই নিরপরাধ নিরীহ মাদ্রাসা ছেলেদেরকে হত্যা করেছিল, স্থান থেকে বিতাড়িত করেছিল? আপনি এটা কেন করলেন? তাদেরকে বুঝায় শুনে নিতে পারতেন না? কেন আপনাকে বলতে পারতেন না? এরা বসেছিল, বসে থাকতো, দরকার বলে আপনি সামনে আরো 4টা চেয়ার লাইন দিতেন, দিয়ে সেখানে আপনি অতিথিরা নিয়ে বসাইতেন। আপনি তো সিগনেচার করতেছেন অনেক উপরে উঠে, অনেক উপরে ছিলেন, সেখানে বসে সিগনেচার করতেন। এই বাকি ফালতু লোকগুলোকে এখানে বসে রাখা ছিল কি? এদের চেয়ে কম্পিটেন্ট লোক যারা ছিল এই জুলাই যোদ্ধা যারা ছিল তারা কি কম গুরুত্বপূর্ণ? জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণে, তাদের জীবন দানের কারণেই তো আজকে আপনি ক্ষমতায় বসতে পেরেছেন। তাদেরকে রেখেই আপনি দস্তখতটা করতেন। আপনি দস্তখত করছেন উপরে, পাহাড়ের উপরে উঠে, সেখানে তো ওরা যায় নাই। আপনি দরকার পড়লে যারা অভ্যাগত মেহমান যেগুলো ছিল, যে এই সমস্ত বানর গুলো আসছিল, এদেরকে আপনি রাখতেন। আমরা তো আগে বলছিলাম আপনাকে গত অনুষ্ঠানে যে এটা বানরের খেলা হবে, বলিনি আপনাকে পূর্ণিয়া? তা আপনি এদিকে নিয়ে যেতেন। আপনি এদিকে বসানোর জন্য ওই লোকগুলো উঠাই দিলেন কেন? ওরা কি নাগরিক না দেশের? আপনার আমন্ত্রিত অতিথিদেরকে বসানোর জন্য ওইদিকে উঠাই দিলেন এবং পুলিশ দিয়ে লাঠিচার্জ করে। তার মানে আপনার সরকারে দিয়েছেন। আপনার মানুষ কি করে আস্থা রাখবে? আপনি কি করে মানুষ আপনার উপর আস্থা রাখবে? এবং যেই এনসিপির ছেলেরা আপনাদের ক্ষমতায় আনলো, যাদের মেটিকুলাস প্ল্যানে এই বিপ্লবটা হলো, আপনি তাদেরকে আনতে পারলেন না মঞ্চে কেন? তাদের কাছে কি আপনার লোকজন নিয়ে আসতে পারতেন না? আপনি তাদের ঢাকায় নিয়ে আসতে পারতেন না? আপনার ওই অফিসে ঢাকায়, তারপর তাদেরকে বুঝাই শুনে নিয়ে আসতে পারতেন না? কিন্তু অনেকে তো বলে যে এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না, এটা কেউ করিয়েছে। আপনি এই জুলাই যোদ্ধা যারা এসছে এরা কি সত্যিকার জুলাই যোদ্ধা? আপনি তো ইচ্ছা করলে তাদেরকে নিয়ে আসতে পারতেন, তাদেরকে আনিয়ে করতে পারতেন, করলে ভালো হতো, সুন্দর হতো। যাই হোক, এখন এই জিনিসটা হয়ে গেছে। দর্শক, মেজর আখতারুজ্জামান রঞ্জনের বোধহয় কারিগরি ত্রুটি বা নেটওয়ার্কের কারণে জড়িত। আমি আরেকজন দর্শকের একটি কমেন্ট নিচ্ছি। আয়াতুল বস সম্ভবত। আমি 7 দিন কি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, আগামী 7 দিন কি গুরুত্বপূর্ণ মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের রায় এবং আহ সেনার সদস্যদের বিচার, চারদিকে আগুন, কি হবে বলে মনে করেন আহ আক্তার ভাই? আমি নিশ্চয়ই মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছ থেকে এই বিষয়ে মতামত চাবো। আমাদের কিন্তু একটি বিশ্লেষণ, আমি একদিন আগেই, মানে এয়ারপোর্টে আগুন লাগার একদিন আগেই আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি, আপনাদেরকে বলেছি যে আমাদের আমাদের কোথাও যেন সন্দেহ হচ্ছে। এবং মেজর আখতারুজ্জামান রঞ্জন আজকে যা বললেন তাতে করেও আমরা ধারণা করতে পারি যে বা অনেকেই আশঙ্কা করছেন যে এর পেছনে কি অন্য কিছু কাজ করছে কিনা, বা এই যে একের পর এক আগুন ঘটে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে টানা 3-4টি বড় বড় আগুন, এটা নিশ্চয়ই আহ কারো কারো সন্দেহ তৈরি করবে। আমরা অপেক্ষা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। তিনি নিশ্চয়ই তার নেটওয়ার্ক ত্রুটি কাটিয়ে আমাদের কাছে ফিরে আসবেন। অথবা দর্শক, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই পর্বটা এখানে শেষ করে আমরা আবারও হয়তো একই হেডলাইনে আমাদের দ্বিতীয় পর্বে যোগ দিব। মেজর আখতারুজ্জামান রঞ্জন আবার ফিরে এসেছেন। আমি আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনের এবারে তার আমি জানি না এটা কোন আইডি থেকে কে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি সেখানে না, মেজর আখতারুজ্জামান রঞ্জনকে আমরা পাচ্ছি না। আমরা আমরা এই জায়গাটায় আমাদের অনুষ্ঠান কুইট করতে চাচ্ছি। আমি যেখানে একজনকে কমেন্ট করেছি, কমেন্ট ঠিক নেই। আওয়ামী লীগ আমলে ও নিশ্চয়ই অন্যায় হয়েছে, তবে পাশাপাশি উন্নয়ন হয়েছে। তবে মাননীয় নেত্রী আমলে সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ আশা করেছিলাম। ধন্যবাদ আপনাকে স্বীকার করার জন্য। দর্শক, আমি এই পর্বটি আজকের এই কারিগরি ত্রুটির কারণে এখানেই শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও মেজর আখতারুজ্জামান রঞ্জনকে নিয়ে আমরা দ্বিতীয় পর্বে যোগ দেওয়ার চেষ্টা করব। আমি দ্বিতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আতিক রহমান টুনিয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।